নিজামাবাদ আমাদের তোমাদের 15 বল 21 বল 15 নেতা আগামী দিন ইনশাআল্লাহ রাজনীতিতে আপনারা অনেক পরিশ্রম করেছেন। সংগ্রামের সাথী আন্দোলন প্রিয় আন্দোলন এই পর্যায়ে স্লোগান স্টপ হয়েছে। ধন্যবাদ সকলকে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আপনাদের আমাদের সকলের প্রিয় নেতা রাজনীতি কমলনগরের ক্ষেত্রে মানুষের দুটি মামলা মুক্ত রাজনীতি কমলনগর করেছেন। গত 70 বছর আগে অশান্ত করেছেন। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের আপনাদের সকলের প্রিয় নেতা জননেতা আলহাজ এবিএম আশরাফুদ্দিন মিজান মহোদয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা শুধু আপনারই ইবাদত করি এবং শুধু আপনার কাছেই সাহায্য চাই। রব্বুল আলামিনের নিকট আমরা সাহায্য চাই। আমার প্রিয় রামদয়ালবাসী, আমাদের প্রিয় নেত্রী, মাটি ও মানুষের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া চলমান গণতান্ত্রিক বৈষম্য বিরোধী আন্দোলনের বীর সৈনিক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান, আমাদের সকলেরই আশা আকাঙ্ক্ষার প্রতীক দেশ নায়ক তারেক রহমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশ জামায়াত ইসলাম, বাংলাদেশ জাতীয়বাদী দল, 4 দলীয় ঐক্যজোট, বামপন্থী সংগঠনগুলো, নাগরিক সমাজ, ছাত্র জনতার পক্ষ থেকে আপনাদেরকে জানাই বিপ্লবী শুভেচ্ছা ও অভিনন্দন। বক্তৃতার প্রারম্ভে আমি স্মরণ করছি গত 17 বছর আওয়ামী ফ্যাসিস্ট স্বৈর শাসক একনায়কতান্ত্রিক যে সরকার, সেই সরকারের গুম, হত্যা, খুন, নিরপরাধ হাজার হাজার মানুষকে জেলখানায়, মানুষের ভাষার অধিকার, মুখের অধিকার, ভোটের অধিকার, রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার, যে এই অধিকার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে গত 17 বছর এবং বিশেষ করে এই জুলাই আগস্টের যে বিপ্লব, এই বিপ্লবে যারা শাহাদাত বরণ করেছেন, যে সমস্ত ছাত্র জনতা বুকের রক্ত দিয়ে আমাদেরকে এই স্বাধীন আরেকটি যুদ্ধে জয়লাভ করিয়েছেন, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমরা সেই সমস্ত পরিবারকে, সেই সমস্ত মা বাবার কাছে আমাদের জন্ম আজন্মের ঋণ, যাদের সন্তানেরা ওই স্বৈর শাসকের পুলিশ, বিডিআর, র্যাব ওদের সামনে বুকের বুতম খুলে বলেছিলেন আমাকে আরো গুলি করো, কিন্তু আমি একটি
স্বাধীন বৈষম্যহীন বাংলাদেশ চাই। আমরা স্মরণ করছি রংপুরের সেই আবু সায়েদকে, যে আবু সায়েদ আপনারা সকলে দেখেছেন, নিজের বন্ধুদেরকে বাঁচানোর জন্য, আমাদেরকে একটি মুক্ত স্বাধীন দেশ দেওয়ার জন্য সামান্য গরিব মানুষের ছেলে টিউশনি করে পড়তেন, বাবার কাছে আবার টাকা পাঠাতেন। সে যখন তার হাতে শুধুমাত্র একটি লাঠি, সে বলছিল তোমরা আমাকে গুলি করো, আমাকে গুলি করো। এই স্বৈর শাসকের লেটুয়া পেটুয়া বাহিনী আপনারা দেখেছেন কিভাবে তাকে গুলি করলো, সে আস্তে আস্তে বসে পড়ল। আপনারা উত্তরার মীর মুগ্ধর কথা মনে আছে, সে কিন্তু বিরাট স্বপ্ন নিয়ে, ওরা যমজ ভাই, খুলনা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা টকবগে যুবক, ধনী লোকের সন্তান, কিন্তু দেশকে ভালোবাসে, মুক্তিযুদ্ধকে ভালোবাসে, স্বাধীন বাংলাদেশ ভালোবাসে। যে গরিব মানুষের ট্যাক্সের টাকায় সরকার চলে, যে গরিব মানুষের ট্যাক্সের টাকায় আমরা এমপি মন্ত্রীরা বাহাদুরি করি, যে গরিব মানুষের ট্যাক্সের টাকায় পুলিশের বেতন হয়, প্রধানমন্ত্রীর বেতন হয়, ইউনোর বেতন হয়, সচিবের বেতন হয়, পুলিশের বেতন হয়, সেই মানুষকে মুক্তি দেওয়ার জন্য মুগ্ধ কি বলেছিল, তোমাদের পানি লাগবে, পানি। কারণ তখন শত শত ছেলে কাঁদানি ঘেঁষ আর গুলির জন্য পড়ে যাচ্ছে। এই আজানটা হয়ে যাক। আমি যা বলছিলাম, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের যে সমস্ত ভাইয়েরা শহীদ হয়েছেন, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি। শুধু মুসলমান এখানে কিন্তু শহীদ হন নাই, নিহত হন নাই। আপনাদের মনে আছে একটা 4 বছরের হিন্দু মেয়ে, 18 বছরের টকবগে যুবক, সেও কিন্তু এই বৈষম্য বিরোধী আন্দোলনে সেও কিন্তু প্রাণ দিয়েছে। তাহলে এই যুদ্ধ কার? এই যুদ্ধ ছাত্র জনতার যুদ্ধ, এই যুদ্ধ হিন্দু মুসলমানের যুদ্ধ, এই যুদ্ধ বৌদ্ধ খ্রিস্টানের যুদ্ধ। আমার পিতারা বা যারা মুরব্বী আছেন এখানে, এখনো 2-1 মুক্তিযোদ্ধা বেঁচে আছেন, সঠিক মুক্তিযোদ্ধা। আপনারা বলেন তো সেদিন 71 সালে কেন মুক্তিযুদ্ধ হয়েছিল? একটা বৈষম্যহীন বাংলাদেশের জন্যই তো, যেখানে মানুষের অধিকার থাকবে, ভোটের অধিকার থাকবে, ভাতের অধিকার থাকবে। আমার রিক্সা শ্রমিক, কৃষক পিতার ট্যাক্সের টাকায় সরকার চলে, আমরা বুলেট কিনি, পশ্চিমারা সেই বুলেট দিয়ে আমাদেরকে হত্যা করে। সে কারণেই তো আমরা যুদ্ধ করেছি। 71 সালে যদি আওয়ামী লীগকে ক্ষমতা দিত, তাহলে তো মুক্তিযুদ্ধের প্রয়োজন ছিল না। কিন্তু আপনারা বলেন গত 17 বছর একটা মেম্বারের ভোট করা যায় না, চেয়ারম্যানের ভোট করা যায় না। আওয়ামী লীগের নৌকা মার্কা আনলেই সে চেয়ারম্যান, আওয়ামী লীগের নৌকা মার্কা আনলে এমপি, আওয়ামী লীগের নৌকা মার্কা আনলে সে কমিশনার, আওয়ামী লীগের নৌকা মার্কা আনলে সে মেয়র। এক একজনে ঘুষ দেয় 50 লাখ, 1 কোটি, 2 কোটি টাকা। আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম? আমাদের পূর্বপুরুষরা কি এই বাংলাদেশ চেয়েছিল? এই বাজারে আমাদের সাহেব, আপনারা জানেন, অনেকটা পঙ্গু, ও একটু জামাত ইসলাম সমর্থক। ও যাকে ভোট দিয়েছে, একজন মানুষ ওকে বলে তুই বাজারে উঠাস কিভাবে? আমি অল্পটা বললাম, এরকম বহু কাহিনী আছে। আমি হাদি মিয়ার ছেলে, বাদ দেন না এমপি ভাই, আমার চাচতো ভাইকে মেরে পুলিশে দিয়ে দেয় নাই ভাই। ও যে রেজু কাকুর ছেলেকে, মহসিনকে মাইরা দোকান তুলে দিছে না, কত ছেলেকে মারছে না ভাই। আমার কোন ছেলে মামলায় পড়ে নাই? কারো মামলার লিস্ট করে করে দিত, আমরা কি জানি না ভাই? আপনারা রামদাল বাজারের মানুষ জানেন না? আপনারা জানেন, একটু চিন্তাও তো করে নাই। আমার দাদা, দাদার বাবা, আমার বাবা, আমি এখানেই তো জন্মগ্রহণ করেছি ভাই। আপনাদের হাতের উপরেই তো বড় হয়েছি, আপনাদের হাতের উপরেই তো 12 বছর এমপি ছিলাম। একজন মানুষ বলেন, সে আওয়ামী লীগ হোক, সে জাসদ হোক, সে সাধারণ মানুষ হোক, একজন লোককে আমি একদিন বড় কথা বলেছি?
অথচ আমি এখানে কথা বলতে পারি না, আমার বাড়িতে মিটিং করতে পারি না, ইফতার পার্টি করতে পারি না। ভাই, নিশ্চয় আপনাদের মনে আছে, প্রিয় রামদলবাসী, তাহলে এই জন্য কি করব? এই জন্য আমরা জয়লাভ করেছি বলে যারা 17 বছর আমাদেরকে কষ্ট দিয়েছে, অপমান করেছে, মিথ্যা মামলা দিয়েছে, পিটাইছে, হাত ভাঙছে, আমরা কি সেই কাজটুকুই করব? আমরা সে কাজ করতে পারি না। আপনাদের মনে আছে 2000 সালে যখন আমি এসেছিলাম, বাচ্চা ছেলে, জনাব আসম আব্দুর রব, জনাব সিএসপি রব চৌধুরী সাহেব, ওনার মতো মানুষের সাথে আমি তো ভোট করার প্রশ্ন ওঠে না। সেদিন তো আপনাদের স্নেহের কারণে, আপনাদের ভালোবাসার কারণে, দেখেন আমার ছেলের বয়স তখন আমার ছিল, কিন্তু আমি তার থেকে ছোট ছিলাম তখন। আপনারা আমাকে জয়লাভ করিয়ে দিয়েছেন, বারবার জয়লাভ করিয়ে দিয়েছেন আল্লাহর সাহায্যে। কিন্তু আপনারা বলেন, একজন মানুষের সাথে আমি বেয়াদবি করেছি, একজন মানুষকে ক্ষমতা দেখিয়েছি, অথচ গত 17 বছর আমি তো এই সরকারের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলাম, মৎস্য পানি সম্পদ মন্ত্রণালয়ের চেয়ারম্যান। যারা এখানে শিক্ষিত লোক তারা জানেন, একদম ক্যাবিনেট মিনিস্টার হলো চেয়ারম্যানের মেম্বার। কোনদিন কি আমি পতাকা লাগাই এখানে আসছি ভাই? কোনদিন গানম্যান নিয়ে আসছি? কোনদিন পুলিশ নিয়ে আসছি? তাহলে আমাদের প্রতি এত অত্যাচার কেন? সেজন্য কি প্রতিশোধ নেব? কার উপর প্রতিশোধ নেব? আমার নেত্রী বেগম খালেদা জিয়া কি বলেছেন? উনার থেকে কষ্টে কে আছেন? আমাদের দেশের আমবেরি জামবেরি রিক্সাওয়ালা, ছোট একটা ব্যবসা করে, মুরগির ব্যবসা করে, সেও তো এখন ইন্ডিয়া যায়, ব্যাংকক যায়, সিঙ্গাপুর যায় চিকিৎসা করার জন্য। গত 8টা বছর খালেদা জিয়া বন্দী। আস্তে আস্তে করে সরকার, আমি 4 তারিখ ওনার সাথে দেখা করেছি, 5 তারিখে করেছি, 8 তারিখে গণভবন থেকে, বঙ্গভবন থেকে ওত করার পরে ওনার কাছে এসেছি। একটা মৃত লাশ উনি, একটা মৃত মানুষ উনি, একটা চিকিৎসা নিতে পারবে না। আওয়ামী স্বৈরাচার কি বলল? ওনাকে পদ্মা সেতুতে টুপ করে ফেলে দিতে হবে, ডক্টর ইউনূসকে একবার ভিজাইয়ে আবার উঠায় নিয়ে আসতে হবে, বেশি কথা বললে বিদ্যুৎ বন্ধ করে দেবে। এটা কি কোন সরকারের কথা? এটা কি শপথ? এটা কি প্রধানমন্ত্রীর শপথ হতে পারে? একজন এমপির শপথ হতে পারে? আমি আমার নিজের গর্ব করতেছি না। এই থানায় জিজ্ঞাসা করেন, 2000 সালে আমি 4টা অস্ত্র জমা দিয়েছি, তখন আমি এমপি ছিলাম না। আমার স্ত্রীর 2টো অস্ত্র, আমার নিজের 2টি অস্ত্র, 2500 বুলেট। আজকে আমি সেই অস্ত্র তুলিও নাই, বুলেটও নিয়ে নাই, আপনারা খবর নিয়ে দেখেন। অথচ ভোটার এমপি না, কিছু না, নিজের নামে অস্ত্র, চাকর বাকরের নামে অস্ত্র, ড্রাইভারের নামে অস্ত্র, থানার মধ্যে বিচার, কন্ট্রাক্টারি কি করে নাই আপনারা বলেন ভাই? সেজন্য কি প্রতিশোধ নিতে হবে? আমার নেত্রী বলেছেন, আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ চাই। মুক্তিযুদ্ধের চেতনা কি ছিল? বৈষম্যহীন বাংলাদেশ, ছোটদের বড়দের সকলের, কুমার চাষি মজদুর সকলের এই বাংলাদেশ, হিন্দু বৃদ্ধ খ্রিস্টান সকলের এই বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা চাই। অতএব আমার নেতা তারেক রহমান কি বলেছেন? এই এশিয়ার মধ্যে বাপ প্রধান প্রেসিডেন্ট, মা প্রধানমন্ত্রী, ওকে কি, সেই নেতাকে কি করেছে আপনারা জানেন। কোথায় কোথায় কি মন্দ বলতে, আমি সেগুলি আর উচ্চারণ করতে চাই না। সেই নেতা যদি বলতে পারে আপনাদেরকে যে বিজিত আর বিজয়, যিনি বিজয় করছেন, যিনি পরাজিত হচ্ছেন, যদি একসাথে না থাকা যায় তাহলে বিজয়ের আনন্দ পাওয়া যায় না। যে নিজের ভাই মারা গেছে, একমাত্র ভাই, তাকে কবরে রাখতে পারেন নাই, তার মাকে একটু ছুঁতে পারতেছেন না, তার ভাই মৃত ভাইয়ের মুখে হাত দিতে পারেন না, তিনি যদি বলতে পারেন আমি কি তারেক রহমানের চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি? আপনি কি খালেদা জিয়ার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আছেন? অতএব আমার সাথে আপনাদের ওয়াদা, আমরা কাউকে কোনো কিছু করব না। আমরা বিজয়ী বিজিত একসাথে থাকব। আপনাদের যারা আওয়ামী লীগ করেছেন, যারা আমাদেরকে অত্যাচার করেছেন, আপনারা তো জানেন কি করেছেন, নিজের ডায়েরি নিজে লেখেন, কি কি অন্যায় করেছেন।
যদি আপনি অন্যায়কারী হয়ে থাকেন, আপনি তওবা করেন। তওবার দরজা তো খোলা আছে, আপনি তওবা করেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর আমরা প্রতিজ্ঞা করব, আমরা কোনো প্রতিশোধ নেব না, আমরা দখল করব না, আমরা কারো প্রতি অত্যাচার করব না। কিন্তু আপনারা যারা অত্যাচার করেছেন, আপনারা যারা আমাদেরকে কথায় কথায় অপমান করেছেন, আপনাদের জান মাল ইজ্জতের আমরা গ্যারান্টি দেব ইনশাআল্লাহ। আমাদের সবচেয়ে শেষ আশ্রয়স্থল সেনাবাহিনী, আমাদের শেষ সেনাবাহিনী কিন্তু কাজ করতেছে। সেনাবাহিনী কিন্তু আমাদের বুকে গুলি করে না, আর বাকি সবাই গুলি করছে। কি করেছে আপনারা সকলে জানেন। আপনারা যারা অন্যায় করেছেন, আপনাদের জান মাল ইজ্জতের আমরা ইনশাআল্লাহ গ্যারান্টি দেব। কিন্তু যারা অন্যায় করেছেন 2-4 মাস লুকাই থাকেন, এত সাহস দেখেন কেন? এত সাহস দেখেন কেন? অন্যায় একবার মারিয়াও জিতিবেন, একবার কান্দিয়াও জিতিবেন, হ্যাঁ? এটা তো হতে পারে না। একবার মায়েরা দিচ্ছেন, এখন কান্না করে বলবেন যে আমারে বাঁচান, তাও জিতবেন। আচ্ছা বাঁচো ভাই, কিন্তু আবার বাজারে উঠে হাঁটবেন, হাত নাড়বেন, ওটা হতে দেওয়া হবে না। কথা বড় পরিষ্কার। আন্তর্জাতিক আদালত হচ্ছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হচ্ছে। আপনাদের যাদের প্রতি অন্যায় করছে, আগামী দেখবেন 15 দিনের মধ্যে আসবে। আপনারা সঠিক মিথ্যা না, তথ্য প্রমাণ দিয়ে আমরা দরখাস্ত নেব, অ্যামনেস্টিতে দিব। ওনাদের প্রাণ নাই কিন্তু। এমনকি আমি আপনাকে আজকে বলে গেলাম, 14 পার্লামেন্ট, 18 পার্লামেন্ট, 24 পার্লামেন্টে যারা এমপি হয়েছেন, অ্যামনেস্টির রুল আছে, আন্তর্জাতিক আদালতের রুল আছে। সেটা আমি এত বড় পরিবেশে বললাম না। সকলেরই পানিশমেন্ট হবে, আমরা করতে হবে না। ওটা কিন্তু আমরা করতে হবে না। আপনি যে সংসদকে ব্যবহার করেছেন, সংবিধান লঙ্ঘন করেছেন, জনগণের রায়ের কোনো তোয়াক্কা করেন নাই, সেই কারণেই সংবিধান অনুযায়ী কিন্তু আপনি বিচারের মুখোমুখি হবেন। আমি শুধু আপনাদেরকে, এটা আমার মায়ের জায়গা, আমার জন্মভূমি। আমার মায়ের পেট থেকে বের হওয়ার পরে এখানেই কিন্তু নার কাটছে। অতএব রামদলে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়, আমার বাবার আত্মার কষ্ট পাবে, আমার মায়ের আত্মা কষ্ট পাবে। সেই জন্য প্রথম দিন থেকে আমি বলেছি, সাবধান। আপনারা কেউ কোন রকম, আপনি এতদিন ভাই কষ্ট করতে পারছেন আপনার জায়গায় নিচে, আপনি আর 1 মাস পারবেন না ভাই? তা তো হুলস্থুলের দরকার কি? হুলস্থুল করবেন ভাই, আওয়ামী লীগের মতো হবে। এটা মনে রাখতে হবে ভাই। আল্লাহু খায়রুল মাকিরিন। যত কৌশল তুমি করো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি হলাম মহাকৌশলী। দেখছেন, ছোট্ট একটা কৌশলের সাথে যিনি বলেছেন বঙ্গবন্ধুর মেয়ে পালিয়ে যায় না, কিভাবে পালিয়ে গেছেন। ওনার ছেলে বলছে আল জাজিরাকে, একদিন আগে আমার মা আমার খালা আমি সিদ্ধান্ত নিছি। তাহলে আপনার এই যে 2-2.5 কোটি আপনার আওয়ামী লীগ, আপনি তাদেরকে কোথায় রেখে গেলেন? এখনো বিষয় নেই আপনাদের আওয়ামী লীগের। ওরা আপনাদের কোনদিন ভালোবাসত না, ওরা পিতৃহত্যার প্রতিশোধ নিতে আসছিল, ওরা আপনাদেরকে ব্যবহার করছে। যদি এটা না বুঝেন, জন্ম জন্মান্তরে কষ্ট পাবেন। মনে আছে 28শে ডিসেম্বর এই জায়গায় বক্তৃতা দিয়েছিলাম, 7 তারিখের নির্বাচনের আগে। আমি কি বলেছিলাম? ভোট হয়তো আপনি করে যেতে পারেন, যাদের কাছে আমার বক্তৃতা আছে আজকে বাজায় দিবা। ভোট হয়তো আপনি করতে পারেন গায়ের জোরে, কিন্তু আপনি 1 বছর সরকারে টিকবেন না। 7 মাসের সময় পড়ে গেছে ইনশাআল্লাহ। আমি আওয়ামী লীগের বন্ধুদেরকে বলি, ভাই আমার তো না, আমার বাবার তো না বড় আওয়ামী লীগ, তো তোমরা কেউ হও নাই। আমার বাবা ছিল সারু মিয়ার বিরুদ্ধে আওয়ামী লীগ। এই রামদল বাজারে তখন কেউ আওয়ামী লীগ করতো চৌধুরী মিয়ার দাপটে। চৌধুরী মিয়ার 2 জায়গার 2 জামাই, সাবু উকিল সারু উকিল হাদি মিয়ারা করছে। আমি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম, আমার থেকে আওয়ামী লীগকে বেশি চিনে কে?
ওদের ডিএনএর মধ্যে কিন্তু স্বৈরাচার, ওদের ডিএনএর মধ্যে স্বৈরাচার, ওদের ডিএনএ বুঝেন তো, ডিএনএ মানে একদম রক্তের ভিতরে স্বৈরাচার। এবং এবার আমার প্রিয় নেত্রী শেখ হাসিনা কি জন্য আসছিলেন জানেন? উনি আসছেন পিতৃহত্যার প্রতিশোধ নিয়ে বাংলা জ্বালাই দিবে, ইয়াইয়া খানের মতো সবাইকে শেষ করে দিবে, কিন্তু ওনার মসনদ থাকবে ঠিক। এই জন্য আপনাদেরকে ফালাই চলে গেছেন। অতএব আমি এই জন্য তওবা করতে বলছি যে ভাই এই দল আর করবো না। আমার নেত্রী পালাই গেছে, মনে আছে আপনাদের? একবার যদি হাসিনার সাথে একমত হইতো, শেখ হাসিনার সাথে, তো উনি তো বিদেশে জার্মানি চলে যেতে পারতো, উনার ছেলে দেশে চলে আসতে পারতো। 120 সিট সাজছে এবারও, আমরা নিলে তো কাজ হয়ে গেছিল, বিরোধী দল থাকতাম। আর আমি আশরাফুদ্দিন মিজান 18 সালে যিনি আমার সাথে জামানত বাজেয়াপ্ত হয়েছে, ওনাকে নমিনেশন দিছে না ভাই? তা আমাকে এই সরকার বলছে না মন্ত্রী হওয়ার জন্য, 14 সালে বলছে না মন্ত্রী হওয়ার জন্য, এই 24 সালে বলছে ডিজিএফের লোকেরা তো এখনো আছে, চেঞ্জ হয় না। স্যার আপনি হন নেত্রী, আপনাকে খুব ভালোবাসে। আমি বলছি আমি এমপি হতে চাই না, আমি মন্ত্রী হতে চাই না। রাজনীতির মানুষ এখনো আমাকে বলে এমপি। একজন গরিব মহিলা, আমি বলি বোন আমি তো আজ 3 সেশন এমপি নাই, বলে আপনি আমাদের এমপি, আমরা কি আর ভোট দিতে পারছি নাকি? আমি সেই হিসাবে মরতে চাই, আমি নিজের হিসাবে মরতে চাই। আপনাদের ভালোবাসার জন্য বলতে চাই, এখানে বলেছিলাম না আমি একটা বড় জানাজা চাই। আজকে বিজয়ের দিনও বলতেছি, এমপি মন্ত্রীর লোভ আমাকে দেখায় কোনো লাভ নাই। আমি আমার ছেলেকে বলি, ওরা তো একটু ড্রিম আছে, স্বপ্ন আছে। আমি বলছি বাবা আমার বলে এগুলি লাভ নাই, আমার 1000 কোটি টাকা দিয়ে কেউ কিনতে পারবে না। আমরা যদি আমার নেতা তারেক রহমান বলে তুমি অন্যায় করো, আমি করব না। আমি ক্ষুদ্র মানুষ, আমি গ্রামে আসি থাকবো, কিন্তু রাজনৈতিক কমলের মানুষের সাথে, বাংলাদেশের মানুষের সাথে, আল্লাহ আল্লাহ রসুলের কোরআনের সাথে আমি কোনো বেঈমানি করতে পারবো না। আপনাদের মনে আছে হেফাজতের পরে এই পার্লামেন্টে মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন, ওনাকে দেখে দেখে আমি বলছি যে নায়েবে রাসূলরা আমাকে পড়াইছে, প্রথম মাদ্রাসায় যাওয়ার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ, আপনি তাদেরকে হত্যা করছেন। আপনি আমাকে জেলে নেন, যেখানে নেন নেন, আমার কোরআন সম্বন্ধে কথা বললে, আমার রাসূল সম্বন্ধে কথা বললে, আমি আশরাফুদ্দিন মিজান আমার লাস্ট বক্তব্য যা খুশি আপনি করেন মাননীয় প্রধানমন্ত্রী, স্পিকার মহোদয় আপনাকে সাক্ষী রেখে বলছি, আমি কিন্তু মাথা নত করব না। আমি ইসলামের পক্ষে আমি কথা বলবোই বলবো। আমি মতিউর রহমান নিজামী সাহেবের পক্ষে কথা বলেছি, আমি মুজাহিদ সাহেবের কথা বলেছি, আমি আব্দুল কাদের মোল্লার পক্ষে কথা বলেছি, কারণ ওরা তো মাথা নত করে নাই। ওরা ক্ষমা চাইলে তো ক্ষমা করেই তো প্রেসিডেন্ট। ওরা বলছে না, জীবন একটাই, শাহাদাতের